কিরে আকাশ, তোকে কতদিন ধরে বলতেছি আমার বন্ধুর বাসা থেকে ঘুরে আসার জন্য। তুই যাইতেছিস না কেন? আমার বন্ধু তোকে দেখার জন্য কত পাগল হয়ে আছি। তুই একটু তাদের বাসা থেকে ঘুরে আয়। আজকেও আমাকে ফোন দিয়েছিল, বলেছে যে তোকে বলতাম যাওয়ার জন্য। আব্বু, তোমার বন্ধুর বাড়ি তো অনেক দূরে আর ওইখানে তেমন কেউ নেই যে আমি তার সাথে সময় কাটাবো। এটার জন্য আমি যেতে পারবো না। তুমি তোমার বন্ধুকে বলে দাও এখানে এসে আমাকে দেখে যাওয়ার জন্য। কে বলেছে ওইখানে কেউ নেই? তার তো একটা মেয়ে আছে, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। তুই তার সাথে সারাদিন ঘোরাঘুরি করবি। তোমার বন্ধুর মেয়ে না কত ভালো, আমাকে নিয়ে ঘোরাঘুরি করবে। তুমি এটা কিভাবে ভাবলে? তোমার বন্ধুর মেয়ে আমাকে নিয়ে ঘোরাঘুরি করবে? তুই আগে গিয়ে দেখ, এরপর না হয় আমাকে বলিস আমার বন্ধুর মেয়ে খারাপ, তোকে নিয়ে ঘোরাঘুরি করে নাই। ঠিক আছে, আমি যাইতে রাজি আছি। যদি ওই জায়গা আমার ভালো লেগে যায় তাহলে আমি আর আসবো না। ঠিক আছে, তোর আর আসতে হবে না, তুই তাড়াতাড়ি রেডি হয়ে আয়। আমি তোর জন্য অনলাইনে একটা টিকিট বুক করে ফেলি। আকাশ চলে আসলো তার রুমে। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে যে চলে যেতে যাবে এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অচেনা নাম্বার থেকে কল এসেছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে বলতে লাগলো, এই যে মিস্টার, আপনি যদি আজকে আমাদের বাড়িতে আসেন তাহলে আপনার পা ভেঙে রেখে দিব আমি। আমাকে আপনি চেনেন না। আপনি কাকে থ্রেট দিতেছেন চিনেন? আমি কে? আমি হচ্ছি ঢাকা শহরের বিখ্যাত মাস্তানের ছেলে, আর আপনি আমাকে থ্রেট দিতেছেন? ও আচ্ছা, তাই নাকি? আপনার সাথে কি পিস্তল নিয়ে আসবেন নাকি? তাড়াতাড়ি আসেন, আপনার ওই পিস্তল দিয়ে আপনাকে আমি খুন করব। ফোন রাখলাম তাহলে এখন। এই বলে রাত্রি কলটা কেটে দিল। এদিকে আকাশ সব কিছু রেডি করে নিয়ে চলে আসলো নিচে। তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, একটা মেয়ে ফোন দিয়ে আমাকে থ্রেট দিয়েছে। বলেছে যে তোমার বন্ধুর বাড়িতে গেলে আমার নাকি পা ভেঙে রেখে দিবে। এটা মনে হয় আমার বন্ধুর মেয়ে বলেছে তোকে, হয়তো তোর সাথে মজা করেছি। তুই এইসব নিয়ে চিন্তা করিস না, তুই যা গিয়ে কয়েকদিন থেকে আয়। রাইসা, তুই যাবি নাকি আকাশের সাথে? না আব্বু, আমি যাব না। আর 4 দিন পর আমার পরীক্ষা। আমি এখন গেলে পরীক্ষা দিতে পারবো না। ভাইয়া একা যাক, আমি পরীক্ষার পর না হয় যাব। আকাশ তার আব্বুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো রেলওয়ে স্টেশনে। এসে দেখে ট্রেন দাঁড়িয়ে আছে। ট্রেনে উঠে তার সিট নাম্বার খুঁজে বসে পড়ল। অন্যদিকে রাত্রি তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, তোমার বন্ধুর ছেলে কি আমাদের বাসায় আসবেই? হ্যাঁ, সে তো আসবেই। আমাকে ফোন দিয়ে বলে দিয়েছে সে নাকি ট্রেনে উঠে গেছে। কেন, তোর কোনো অসুবিধা আছে নাকি সে আসলে? হ্যাঁ, আমার অনেক অসুবিধা আছে। তুমি চলে যাও অফিসে, আম্মু চলে যায় ফুপিদের বাসায়, আর আমি বাড়িতে একলা থাকি। এই ফাঁকে যদি ওই ছেলেটা আমার কিছু করে বসে তখন কি করবে? তখন আর কি করব? তখন সোজা তোর সাথে বিয়ে দিয়ে দিব। ভালো হবে না নাকি? হ্যাঁ, ভালো হবে না কেন? অবশ্যই ভালো হবে। তোমরা তো চাও ওই একটা পিচ্চি ছেলেকে আমি আমার ঘাড়ে তুলে দেওয়ার জন্য। আমি তোমাদের শেষ কথা বলে দিলাম, ওই পিচ্চি ছেলে যাতে আমার রুমের ভিতরে প্রবেশ না করে। তুই আকাশকে সেই 10 বছর আগে দেখেছিস, আর আকাশের বয়স এখন প্রায় 19 বা 20 চলতেছে, আর তুই বলতেছিস সে এখনো পিচ্ছি? হ্যাঁ, আমার কাছে সে এখনো পিচ্চি। আমি আমার রুমে গেলাম। তুমি তোমার বন্ধুর ছেলেকে ভালোভাবে বুঝিয়ে সুঝিয়ে এরপরে বাড়ির ভেতরে ঢুকাবে, না হলে কি হতে পারে আশা করি বুঝতেই পারছো। হ্যাঁ, বুঝতে পারছি। তোর আর আমাকে কিছু বোঝাতে হবে না, তুই তোর রুমে যা। রাত্রি সোজা চলে আসলো তার রুমে। অন্যদিকে আকাশ সিটের সাথে হেলান দিয়ে চোখ দুইটা বন্ধ করে মনে মনে বলতে লাগলো, আব্বুর বন্ধুর মেয়েকে তো আমি সেই 10 বছর আগে দেখেছিলাম। এখন মনে হয় অনেকটা বড় হয়ে গেছে আর অনেক পরিবর্তন হয়েছে। দেখি গিয়ে যদি পটিয়ে সটিয়ে বিয়ে করে ফেলতে পারি তাহলে তো আমার জন্য খুবই ভালো হবে। সারা জীবন বসে বসে খেতে পারবো। আকাশ এই সব ভাবতেছে আর মিটিমিটি করে হাসতেছে। এমন সময় পাশ থেকে একজন বড় ভাই বলে উঠল, কি ব্যাপার ভাই, মিটমিট করে হাসতেছেন মনে তো হচ্ছে। আপনার মনে লাড্ডু ফুটতেছে, বিষয়টা কি আমাদেরকে একটু খুলে বলবেন? আরে ভাই, তেমন কিছু না। আব্বুর বন্ধুর বাড়িতে যাইতেছি তো কয়েকদিন থাকার জন্য, ওই আর কি এইসব ভাবতেছি। ও আচ্ছা, আপনি আমার আব্বুর বন্ধুর বাড়িতে যাইতেছেন, যাক ভালোই হয়েছে। মনে হয়তো দিনাজপুরে যাবেন, তাই না? হ্যাঁ, দিনাজপুর যাব। আপনিও দিনাজপুর যাবেন নাকি? হ্যাঁ, আমিও দিনাজপুরে যাব। চলেন দুইজনে আড্ডা দিতে দিতে সময়টা কাটিয়ে দেই।
আকাশ এবং ছেলেটা আড্ডা দিতে দিতে সময় কাটিয়ে দিল সন্ধ্যা 6টা। আকাশ দিনাজপুর রেলওয়ে স্টেশনে নেমে ফোন দিল রাত্রির আব্বুকে। বেশ কিছুক্ষণ পর রাত্রির আব্বু কলটা রিসিভ করলো আর বলতে লাগলো, আকাশ তুমি এখন কোথায় আছো? দিনাজপুর চলে এসেছো নাকি? জি আঙ্কেল, আমি দিনাজপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি। আপনি আসবেন নাকি আমি শুধু আপনার বাসায় চলে আসব আপনি ঠিকানা দিলে? তুমি 10 মিনিট একটু একটা জায়গায় বসো, আমি 10 মিনিটের মধ্যেই রেলওয়ে স্টেশনের সামনে এসে তোমাকে ফোন দিচ্ছি। ঠিক আছে আঙ্কেল, আপনি এসে আমাকে ফোন দিয়েন, আমি আপনার অপেক্ষায় রইলাম। এই বলে আকাশ কলটা কেটে দিল। এইদিকে রাত্রির আব্বু রাত্রির আম্মুকে উদ্দেশ্য করেই বলতে লাগলো, কই গো রাত্রে আম্মু, তুমি সকল কিছু রেডি করে রাখো টেবিলে, আমি আসতেছি আকাশকে নিয়ে। আকাশ চলে এসেছে। এই বলে রাত্রির আব্বু বাহিরে এসে গাড়িটা বের করে যেতে লাগলো দিনাজপুর রেলওয়ে স্টেশনে। বেশ কিছুক্ষণের মধ্যে চলে আসলো রেলওয়ে স্টেশনের সামনে। এসে আকাশকে ফোন দিল। আকাশ ফোনটা রিসিভ করে হাঁটতে হাঁটতে চলে আসলো রেলওয়ে স্টেশনের বাইরে। রাত্রির আব্বুকে দেখে আকাশ বলতে লাগলো, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? অনেক দিন পর আপনার সাথে দেখা হয়েছে। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আকাশ তুমি কেমন আছো? তোমার সাথে অনেকদিন পর দেখা হয়েছে, তোমার আম্মু আব্বুকে নিয়ে আসতে। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আব্বু এখন আসতে পারবে না, ওনার অফিসে অনেক কাজ, আর আম্মু চলে আসলে আব্বুকে রান্না করে খাওয়াবে কে? এটার জন্য তারা দুইজন আসে নাই, বলেছে যে কিছুদিন পর আসবে। ঠিক আছে আকাশ, এখন তুমি গাড়িতে ওঠো, রাত হয়ে যেতেছে অনেক, তোমাকে নিয়ে বাসায় যেতে হবে আবার। আকাশকে নিয়ে রাত্রির আব্বু চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই রাত্রির আম্মু এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে খুশি হয়ে বলতে লাগলো, ভিতরে আসো আকাশ, অনেক দিন পর এখানে এসেছো। তোমার জন্য আমরা কত অপেক্ষা করেছি, তোমাকে কতবার বলেছি এখানে আসার জন্য, তুমি তো আসো না। আন্টি, সময় পাই না, সময় পাইলে তো আসতাম। এই যে এখন সময় পাইছি, এখন চলে এসেছি। আমার খুব টায়ার্ড লাগতেছে, আমাকে একটা রুম দেখিয়ে দেন, আমি একটু ঘুমাবো। তুমি আমার সাথে আসো, আমি তোমাকে রুম দেখিয়ে দিতেছি। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একেবারে ঘুমাবে তুমি। আকাশ রাত্রির আম্মুর সাথে চলে আসলো উপরে। রাত্রির রুমের পাশে রুম আকাশকে দেখিয়ে দিতেই আকাশ ভিতরে এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে আসলো নিচে। খাবার টেবিলে বসে আছে এমন সময় রাত্রির আম্মু রাত্রিকে ডাকতে লাগলো, রাত্রি, এই রাত্রি, তাড়াতাড়ি নিচে আয়, খাওয়া দাওয়া করে যা, আকাশ চলে এসেছে। আমি এখন খাবো না, তোমরা খাবার খেয়ে নাও। আমার যখন ক্ষুধা লাগবে তখন আমি খাবার খেয়ে নেব। ঠিক আছে, খাবার আমি টেবিলের উপরে রেখে যাবো নে, ঠান্ডা হয়ে গেলে তুই গরম করে খেয়ে নিস। ঠিক আছে আম্মু, আর আব্বুর বন্ধুর ছেলেকে ভালোভাবে খাইয়ে দাও, যাতে তাদের বাসায় গিয়ে বলতে না পারে আমাদের বাসা থেকে না খেয়ে চলে এসেছে। বলা তো যায় না, বাড়িতে গিয়ে আবার কি না কি বলে। রাত্রি, একদম চুপ, এসব কথা বলবি না। আকাশ, তুমি রাত্রির কথায় কিছু মনে করো না, সে এই রকম কথা বলে সব সময়। তুমি খাবার খেয়ে নাও, খাবার খেয়ে রেস্ট করো। আকাশ খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে তার বন্ধু রিশান কল দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে রিশান বলতে লাগলো, এই শালা, তুই তোর আব্বুর বন্ধুর বাড়িতে যাবি, আমাদেরকে একবারও বলেছিস নাকি? আমাদেরকে বললে কি আমরা যেতাম না তোর সাথে? সরি রিশান, আসলে আমি তাড়াহুড়ো করে চলে এসেছি তো, তোদেরকে আর কল দিতে মনে নেই। আমি ঠিকানা পাঠিয়ে দিতেছি, তোরা চলে আয়। থাক, তুই চলে গেছিস, এখন আমরা আর যাব না। তুই থাকতি তাহলে তোর সাথে যেতে পারতাম। কয়দিন থাকবি তোর আব্বুর বন্ধুর বাসায়? আব্বু তো বলে দিয়েছে 1 মাস থাকার জন্য। এখন আমি দেখি, এখানে যদি ভালো লাগে তাহলে কয়েকদিন থাকবো, আর ভালো না লাগলে চলে যাব। ঠিক আছে, তুই তাড়াতাড়ি চলে আয়, তোকে ছাড়া আমরা কিভাবে থাকবো বল? তুই তো আমাদের সেই সব সময় হাসি খুশি রাখিস। আজকে যদি তুই আমাদের পাশে না থাকিস তাহলে আমরা হাসি খুশি থাকবো কিভাবে? আচ্ছা, তোরা কয়েকটা দিন অপেক্ষা কর, আমি কয়েকটা দিন এখানে থেকে এরপর চলে আসতেছি। আকাশ তার বন্ধু বান্ধবদের সাথে কথা বলে ঘুমের দেশে পাড়ি জমালো। অন্যদিকে রাত 1টা বাজতে চলে আসলো আকাশের রুমে। এসে দেখে আকাশ শার্ট খুলে ঘুমিয়ে আছে। এটা দেখে রাত্রি মনে মনে বলতে লাগলো, তুই আমাদের বাসায় থাকবি, তোকে থাকাচ্ছি আমাদের বাসায়।
আজকে তোর এমন অবস্থা করব যাতে তুই কালকে সকালে ঘুম থেকে উঠে কাউকে কিছু দেখাতে না পারিস। এই বলে রাত্রি চলে আসলো তার রুমে। ডয়ের ভিতর থেকে 2টা লিপস্টিক নিয়ে সোজা চলে আসলো আকাশের রুমে। আকাশে বিছানার এক সাইডে বসে আকাশের 2 বুকের মাঝখানে এবং ঠোঁটে লিপস্টিক দিয়ে দিতে লাগলো। লিপস্টিক দেওয়া শেষ হতে রাত্রি দাঁড়িয়ে আকাশের দিকে মুচকি একটা হাসি দিয়ে বলতে লাগলো, এখন বুঝবি আমি কি জিনিস। এই বলে রাত্রি আকাশের রুম থেকে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে পড়তেই ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে নিচে আসতেই দেখে সবাই হাসাহাসি করতে লাগলো। সবাই এইরকম হাসাহাসি করতে দেখে আকাশ বলতে লাগলো, কি ব্যাপার আন্টি, আঙ্কেল, আপনারা আমাকে দেখে এইভাবে হাসাহাসি করতেছেন কেন? আমি কি করেছি এমন? আকাশ, একবার আয়নার সামনে গিয়ে তুমি তোমার নিজের মুখটা দেখো, তাহলে বুঝতে পারবে তুমি কি করছো আর কি করো নাই। আকাশ আয়নার সামনে এসে তার মুখের দিকে তাকাতেই সে অবাক হয়ে গেল। তার গালে লিপস্টিক, ঠোঁটে লিপস্টিক, পুরো মুখে লিপস্টিক লাগানো। এটা দেখে আকাশ মনে মনে বলতে লাগলো, এটা নিশ্চয়ই রাত্রির কাজ হবে। সে ছাড়া তো আর এই বাড়িতে অন্য কেউ নেই আমার সাথে ফাইজলামি করার। সে নিশ্চয়ই এই কাজ করেছে। এসব ভাবতে ভাবতে আকাশ চলে আসলো উপরে। ফ্রেশ হয়ে আবারও নিচে যেতে যাবে এমন সময় দেখতে পেল রাত্রির রুমে দরজা খোলা। এটা দেখে আকাশ আস্তে আস্তে করে রাত্রির রুমের ভিতরে ঢুকে গেল। রাত্রি বিছানার সামনে এসে দেখে রাত্রি ঘুমাচ্ছে। পা থেকে মাথা অবধি চোখ বোলাতে হঠাৎ আকাশের চোখ একটা জায়গায় আটকে গেল। রাত্রি নাইট ড্রেস পরে ঘুমিয়ে আছে। তার নাইট ড্রেসের জামাটা হালকা একটু উপরে উঠে গেছে, নাভিটা পুরোপুরি স্পষ্ট দেখা যাইতেছে। আকাশ এক নজরে তাকিয়ে আছে রাত্রির নাভির দিকে। আস্তে আস্তে করে আকাশ রাত্রির বিছানার পাশে বসে তার ঠোঁট জোড়া রাত্রির নাভিতে স্পর্শ করতে রাত্রি এক লাফ দিয়ে বিছানা থেকে উঠে গেল। আকাশকে এখানে বসে থাকতে দেখে রাত্রি কিছুটা রেগে বলতে লাগলো, এই কুত্তা, তুই আমার রুমে এসেছিস কেন? আম্মু আব্বু তোকে কিছু বলে নাই নাকি? তুই আমার রুমে আসতে পারবি না, যা বের হয়ে যা। না, আমি বের হব না। যেহেতু একবার ঢুকে পড়েছি, সো আমি এইখান থেকে বের হব না। আমাকে এইখান থেকে বের করতে পারবেন না, আর বের করে দিলেও অসুবিধা নেই, আমি তো আপনার। রাত্রি তোতলাতে তোতলাতে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমার কি পরে বল। না থাক, যেটা দেখে ফেলেছি এটা না হয় আমার মনের মধ্যেই থাক। ইস, কত সুন্দর একটা জিনিস, মন চাচ্ছিল তো আরও কয়েকটা চুমু দেওয়ার জন্য, কিন্তু আপনি উঠে গেছেন। এই বলে আকাশ রাত্রির রুম থেকে চলে আসলো নিচে। অন্যদিকে রাত্রি তার বিছানায় বসে বসে মনে মনে বলতে লাগলো, এখন আমি কি করব? এই কুত্তাটা তো আমার নাভি দেখে ফেলেছে। এখন যদি এই কুত্তা সবাইকে বলে বেড়ায় তাহলে তো আমার অসম্মান হবে। এই কুত্তাটার একটা কিছু করতে হবে। আগে ফ্রেশ হয়ে নিচে যাই, এরপর না হয় দেখা যাবে কি করা যায়। এই বলে রাত্রি চলে আসলো ওয়াশরুমে। অন্যদিকে আকাশ নিচে এসে সোফায় বসতে বসতে রাত্রির আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আন্টি, আপনার মেয়ে এত সুন্দর, আগে তো জানতাম না। আগে জানলে কবে এসে আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে যাইতাম। আপনার মেয়ের আকাশ আর কিছু বলতে পারল না, চুপ করে রইল। এইদিকে রাত্রির আম্মু আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমরা তো চাইতাম তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু তুমি তো বাড়ি থেকে আসতেই চাও না। আজকে এসেছো, থাকো কয়েকটা মাস। তোমার আব্বু আম্মু আসলে না হয় তোমাদের দুজনের বিয়ে নিয়ে কথাবার্তা বলে ফেলবো। ঠিক আছে আন্টি, তবে আপনি আপনার মেয়েকে একটু বলবেন আমাকে যাতে বাহিরে নিয়ে ঘোরাঘুরি করে। ওইখানে তো আমি সব সময় আমার বন্ধু বান্ধবদের সাথে ঘোরাঘুরি করেছি, এখানে তো আর তেমন কেউ নেই উনি ছাড়া। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। রাত্রি ঘুম থেকে উঠুক, এরপরে নিচে আসলে আমি তাকে বুঝিয়ে বলবো। তুমি এইখানে বসে টিভি দেখো, আমি তোমার জন্য চা নিয়ে আসতেছি। এই বলে রাত্রির আম্মু সোফা থেকে উঠে চলে গেল রান্নাঘরে। এদিকে রাত্রি তার নাইট ড্রেস চেঞ্জ করে সালোয়ার কামিজ পরে চলে আসলো নিচে। এসে দেখে আকাশ একা একা সোফায় বসে আছে। আকাশ রাত্রিকে দেখে মুচকি একটা হাসি দিয়ে আবারও টিভি দেখায় মনোযোগ দিল। এদিকে রাত্রি কি বলবে বুঝে উঠতে পারছে না। আকাশের পাশে এসে বসে বলতে লাগলো, এই, তুই আমাকে দেখে মুচকি হাসি দিলি কেন? আর তুই আমার কি দেখেছিস সত্যি করে বলতো। আমি আপনার অনেক কিছু দেখে ফেলেছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন, আর মুচকি হাসি দিয়েছি আপনাকে দেখলেই আমার মন কেমন কেমন করে।
তার মানে বুঝেছেন, আপনাকে দেখলে আমার আকাশ আর কিছু বলতে পারল না। এমন সময় রাত্রির আম্মু চলে আসলো। রাত্রিকে দেখে অবাক হয়ে তার আম্মু বলতে লাগলো, কি ব্যাপার রাত্রি, তুই তো সকাল সকাল ঘুম থেকে উঠিস না, আজকে কিভাবে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলি? আমার তো ভাবতেই অবাক লাগতেছে, যেই মেয়ে 10টার আগে ঘুম থেকে ওঠে না, ওই মেয়ে আজকে 7টা বাজে ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠবে না তো কি করবে? আমি তো তাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, আর সে উঠতে না চাইলেও তো আমি আরও অনেক কিছু করতে পারতাম। আকাশের মুখে এই কথা শুনে রাত্রি আকাশের মুখ চেপে ধরলো আর কানের কাছে এসে ফিস ফিস করে বলতে লাগলো, এই কুত্তা, তুই যদি আর একটা কথা বলিস তাহলে তোর মুখ আমি সেলাই করে ফেলবো। এমনিতেই তুই এই বাড়িতে এসেছিস আমাকে চালানোর জন্য মনে হয়। চুপচাপ আম্মুকে চা এনেছে, তাড়াতাড়ি খেয়ে নে। রাত্রি, কি হচ্ছে এসব? আকাশ এই বাড়ির মেহমান, আর তুই আকাশের সাথে এই রকম খারাপ ব্যবহার করতেছিস? তোর আব্বু আসুক, তোর আব্বুর কাছে তোর নামে আমি বিচার দেব, বলবো যে তুই আকাশের সাথে খারাপ ব্যবহার করেছিস। সরি আম্মু, আর এরকম করব না। তুমি আমার জন্য 1 কাপ চা বানিয়ে আনো, যেহেতু আকাশের জন্য নিয়ে এসেছো। রান্নাঘরে গিয়ে দেখে আয়, চা বানিয়ে রেখে দিয়েছি, ওইখান থেকে নিয়ে আয়। রাত্রি সোফা থেকে উঠে চলে আসলো রান্নাঘরে। রান্নাঘর থেকে চায়ের একটা কাপ নিয়ে চলে আসলো সোফায়। 3 জন চা নাস্তা করতেছে। এমন সময় আকাশের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার আম্মু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে তার আম্মু বলতে লাগলো, কি রে আকাশ, কেমন লাগতেছে? ওইখানে থাকবি নাকি চলে আসবি? আম্মু, তুমি আমাকে আগে পাঠাবে না? এই জায়গায় আগে পাঠালে তো আমি এতদিনে বিয়ে করে তোমাদেরকে 10-15টা নাতি নাতনি উপহার দিয়ে দিতাম। এত সুন্দর আব্বুর বন্ধুর মেয়ে, আগে জানলে তো কবেই চলে আসতাম। তাহলে এক কাজ কর, থাক তুই ওইখানে, কয়েক মাস পরে না হয় আমরা একটা সময় করে চলে আসব। ঠিক আছে, দেখি থাকা যায় কি না। না থাকা গেলে তো আমি চলেই আসবো। আকাশ আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিল। এইদিকে রাত্রি সোজা চলে এসেছে তার রুমে। বিছানায় বসে বসে ফোন টিপতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বান্ধবী কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে রাত্রির বান্ধবী বলতে লাগলো, কি রে রাত্রি, কেমন আছিস? তোর আব্বুর বন্ধুর ছেলে এসেছে নাকি? আসলে তাড়াতাড়ি বল, আমি আমার সকল বান্ধবীদেরকে নিয়ে চলে আসতেছি। ভাই, তোদের আসার দরকার নেই, ওই ছেলেটা অনেক লুচ্চা। তোরা আসলে পরে তোদের সাথে লুচ্চামি শুরু করে দিবে। তার চাইতে তোরা বাহিরে আছিস, বাহিরেই থাক, আমি আসতেছি কিছুক্ষণ পর। আরে রাত্রি, তুই এসব নিয়ে চিন্তা করতেছিস কেন? ওই ছেলে লুচ্চা? ওই ছেলের চাইতে বড় লুচ্চা আমরা। যা খুশি তাই করতে পারবো ওই ছেলের সাথে। 10টার সময় আমরা আসতেছি, তুই রেডি থাক। এই বলে মাইমুনা কলটা কেটে দিল। অন্যদিকে আকাশ রাত্রির আম্মুর সাথে কথা বলে চলে আসলো উপরে। রুমের দরজাটা হালকা চাপিয়ে দিয়ে বিছানায় এসে শুয়ে শুয়ে গান গাইতেছে আর বলতেছে, ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি, কই রইলা রে। ইস, এই গানের সাথে যদি আমি রাত্রির কিছু একটা করে ফেলতে পারতাম তাহলে তো খুবই ভালো হতো। এসব কথা বলতেছে আর মনে মনে গুনগুন করে গান গাইতেছে। 10টা বাজতেই রাত্রির সকল বান্ধবীরা চলে আসলো রাত্রিদের বাসায়। এদিকে আকাশ খালিকে বিছানায় শুয়ে শুয়ে গেম খেলতেছে। এমন সময় তার রুমে ভিতরে প্রবেশ করলো রাত্রি আর রাত্রির বান্ধবীরা। তাদের সবাইকে দেখে আকাশ তাড়াতাড়ি করে তার গেঞ্জিটা পরতে যাবে। এমন সময় রাত্রি বলতে লাগলো, থাক, গেঞ্জি পরার দরকার নেই, আমরা না হয় তোর ওই দেহটা দেখবো। আপনাদের লজ্জা শরম করে না? আপনারা একটা ছেলের রুমে এসে এইভাবে কথাবার্তা বলতেছেন। আপনাদের সবাইকে দেখে তো মনে হচ্ছে আপনারা সবাই তৈরি হয়ে এসেছেন আমাকে ধরার জন্য। আরে ভাইয়া, কি যে বলেন না আপনি? আপনি এই বাড়িতে নতুন এসেছেন, আপনার সাথে যদি আমরা মজা না করতে পারি তাহলে তো খুবই খারাপ দেখাই। এটার জন্যই তো সকাল সকাল চলে এসেছি আপনার সাথে মজা করার জন্য। এই সবাই ওর পাশে বসে পড়। এই বলে সবাই আকাশের পাশে এসে বসে পড়ল। এইদিকে আকাশ মাইনকার চিপায় পড়ে গেছে, কি করবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর হঠাৎ মাইমুনা রাত্রিকে এক ধাক্কা দিয়ে আকাশের কোলে ফেলে দিল। এইদিকে আকাশ সুযোগ মিস না করে তাড়াতাড়ি করে রাত্রির 2টা টিপ দিল। এদিকে রাত্রি তো রেগে পোড়ায় আগুন, কি বলবে বুঝে উঠতে পারতেছে না তার বান্ধবীদের সামনে। আকাশ যে এরকম করেছে এটা রাত্রির বান্ধবীরা খেয়াল করে নাই। মাইমুনা বলতে লাগলো, সরি রে রাত্রি,
আসলে আমি ভাবছিলাম আমার শরীরে তেলাপোকা এসেছে, এটার জন্য আমি তোকে ধাক্কা দিয়েছিলাম। তুই তো আবার তেলাপোকা দেখে অনেক ভয় পাস। যাই হোক, আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, তেলাপোকা চলে গেছে এখান থেকে। আকাশ তো মহা খুশি, মনে মনে কত কিছু ভেবে নিয়েছে। এইদিকে রাত্রি আকাশের মুখের দিকে তাকিয়ে দেখে আকাশ মিটিমিটি করে হাসতেছে। এটা দেখে রাত্রি মনে মনে বলতে লাগলো, কুত্তা, একবার আমার বান্ধবীরা যাক বাড়ি থেকে, এরপরে আমি তোর এমন ব্যবস্থা করতেছি, তুই আমার ইয়েতে ধরে টিপ দিয়েছিস, আমি তোর ব্যবস্থা করব, দাঁড়া তুই একবার। দুপুর অবধি সবে আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করে যার যার বাসায় চলে গেল। এদিকে রাত্রি তার রুমে এসে বড় একটা লাঠি নিয়ে চলে আসলো আকাশের রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে, তুই ওই সময় হাত দিয়েছিস কেন? আজকে তোর হাত আমি ভেঙে ফেলবো। কত বড় সাহস, তুই হাত দিয়েছিস? আজ পর্যন্ত কোনো ছেলে আমার শরীরে স্পর্শ করতে পারে নাই, আর তুই সোজা ওখানে। দেখেন মিস রাত্রি, আমি কিন্তু ইচ্ছা করে আপনার ইয়েতে হাত দেই নাই। আপনাকে যদি আমি না ধরতাম তাহলে আপনি পড়ে যাইতেন। পরে আপনি পড়ে গেলে অপরাধ হতো আমার। আপনার বান্ধবীরা বলতো যে আমার উপরে যেহেতু ফেলে দিয়েছে আমি ধরি নাই কেন। আমি পড়ে গেলে মরে যাইতাম, তাতে তোর কি? তুই ধরলি কেন এটা বল আগে। ধরেছি তো, একটু মজা নেওয়ার জন্য মজা নেওয়া হয়ে গেছে, তাই ছেড়ে দিয়েছি। আর আপনার বান্ধবীরা তো দেখেও নাই, দেখলে তো আপনি শরম পাইতেন। তবে রে, আজ বড় বড় মুখ করে তুই বলতেছিস এই সব? এই বলে রাত্রি যেই আকাশকে মারতে যাবে, এমন সময় আকাশ রাত্রির দুইটা হাত দেওয়ালের সাথে ঠেসে ধরে, এক হাত রাত্রির কোমরে আর এক হাত দিয়ে দুইটা হাত ধরে দেওয়ালের সাথে ঠেস দিয়ে ধরেছে। আকাশ রাত্রিকে বলতে লাগলো, আপনি একটা মেয়ে মানুষ, কেন যে একটা ছেলে মানুষের সাথে আসেন লাগার জন্য? এখন যদি আমি আপনার ঠোঁটের স্পর্শ নিয়ে নিই তখন কি হবে? তখন কি আপনি আপনার ঠোঁট কেটে ফেলবেন? দেখ আকাশ, প্লিজ তুই এমন করিস না, আমি আর কখনো তোদের ওপরে ওরকম করব না, প্লিজ তুই ছেড়ে দে আমাকে। একবার যেহেতু ধরে ফেলেছি আপনার ঠোঁটের স্পর্শ তো আমি নিবই। এই বলে আকাশ রাত্রির ঠোঁটের সাথে তার ঠোঁট একত্রিত করে দিল। 4 থেকে 5 মিনিট পর এইভাবে থাকার পর আকাশ আস্তে আস্তে রাত্রিকে ছেড়ে দিয়ে রাত্রির কাছ থেকে কিছুটা দূরে সরে গেল। এদিকে রাত্রি কান্না করতে করতে চলে আসলো তার রুমে। হঠাৎ রাত্রিকে কান্না করতে দেখে আকাশ অবাক হয়ে মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার, এই মেয়ে কান্না করতে করতে চলে গেল কেন? আমি কি একটু বেশিই করে ফেলেছি? এইসব ভাবতে ভাবতে আকাশ তার রুম থেকে বের হয়ে চলে আসলো রাত্রি রুমে। এসে দেখে রাত্রি বালিশে মুখ গুজে কান্না করতেছে। এটা দেখে আকাশ বলতে লাগলো, সরি রাত্রি আপু, আমি আর কখনো আপনার সাথে এরকম করব না। আপনি আমার সাথে যা ইচ্ছা তাই করতে পারেন, আমি আপনাকে কখনো কিছু বলবো না। আর এই বলে আকাশ দাঁড়িয়ে রইল রাত্রির সামনে। এইদিকে রাত্রি কোনো কিছু বলতেছে না। বেশ কিছুক্ষণ পর রাত্রির বিছানা থেকে উঠে আকাশের সামনে এসে আকাশের গালে ঠাস করে চড় মেরে দিয়ে বলতে লাগলো, আমি আর তোর মুখ দেখতে চাই না, তুই প্লিজ এখান থেকে চলে যা। আজকে মাত্র একদিন হয়েছে তুই এই বাড়িতে এসেছিস, আর এই একদিনে তুই আমার সাথে কত কিছু করে ফেলেছিস। আরও যদি কয়েকদিন এই বাড়িতে থাকিস তাহলে আরও কি না কি করে ফেলবি তুই আমার সাথে। এই বলে রাত্রি আবারও বিছানায় শুয়ে পড়ল। এইদিকে আকাশ রাত্রির রুম থেকে বের হয়ে চলে আসলো তার রুমে। চুপচাপ বিছানায় শুয়ে আছে। এমন সময় রাত্রির আম্মু এসে বলতে লাগলো, আকাশ, কিছু খাবে নাকি? তোমার জন্য কিছু বানিয়ে এনে দেই? না আন্টি, কিছু খাবো না। আমার যখন ক্ষুধা লাগবে তখন আমি আপনাকে বলবো। ঠিক আছে, বইলো তাহলে, আমি নিচেই আসি। এই বলে রাত্রির আম্মু চলে গেল আকাশের রুম থেকে। অন্যদিকে রাত্রি ফ্রেশ হয়ে দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় চুপচাপ বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে নাফিজা কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে নাফিজা বলতে লাগলো, কিরে রাত্রিরে, আজকে তোর কোনো খোঁজ খবর নেই? একবার তো ফোন দিলি না। বাড়িতে মেহমান এসেছে, বলে কি ফোন দেওয়া যায় না? আর বলিস না রে নাজিফা, আসলে ওই ছেলেটা আসার পরে অনেক কিছু ঘটে গেছে এই বাড়িতে। বিকেলবেলা তুই একটু পার্কে আয়, তোকে সব কিছু বলবো। ঠিক আছে, আমি পার্কে আসতেছি বিকেল 5টার দিকে, তুইও চলে আসিস। আর পারলে ছেলেটাকেও নিয়ে আসিস, ছেলেটাকে একবার দেখবো। রাত্রি নাফিজার সাথে আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর রাত্রি চলে আসলো আকাশের রুমে। এসে দেখে আকাশ ঘুমিয়ে আছে। আকাশের দিকে ভালোভাবে তাকিয়ে দেখে আকাশের গালে 5 আঙ্গুলের ছাপ বসে গেছে। এটা দেখে রাত্রি মনে মনে বলতে লাগলো,
ছেলেটার গালে তো 5 আঙ্গুলের ছাপ বসে গেছে। এখন যদি আম্মু দেখে তাহলে তো আমাকে খুব বকাবকি করবে। তখন আমি কি করব? থাক, আকাশ ঘুম থেকে উঠুক, এরপর তার কাছে মাফ চেয়ে তাকে নিয়ে না হয় একটু ঘুরতে যাব বাইরে। ছেলেটা যেহেতু এখানে চলে এসেছে, 2-3 দিন থাকুক, এরপরে এমনিতেই চলে যাবে। এসব ভাবতে ভাবতে রাত্রি চলে আসলো আবারও তার রুমে। টেবিলের উপরে থাকা ফোনটা হাতে নিয়ে সোজা চলে আসলো নিচে। সোফায় তার আম্মুর পাশে বসে তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা আম্মু, আমি তো তোমার কাছে সব সময় আমার কথা শেয়ার করি, আজকেও একটা কথা শেয়ার করতেছি, তুমি এটা সঠিক সমাধান দিবে। ঠিক আছে, আগে বল, এরপর আমি দেখতেছি কি সমাধান করা যায়। ধরো আমি একজনকে চর মারলাম, এখন সে মন খারাপ করে বসে আছে, আমি তার কাছে কিভাবে মাফ চাইলে সে আমাকে মাফ করবে? যেহেতু তুই চর মেরেই দিয়েছিস, তাহলে তার পা ধরে বা হাতে হাত রেখে বলবি যে আমাকে মাফ করে দাও। তখন সে যদি মাফ করে দেয় তাহলে তো ভালো, আর মাফ না করলে অন্য কিছু উপায় বের করে তার কাছ থেকে মাফ চাইতে হবে। রাত্রি তার আম্মুর সাথে আরও কিছুক্ষণ কথা বলে বিকাল 4টায় চলে আসলো আকাশের রুমে। এসে দেখে আকাশ বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপতেছে। আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ সরি, আমি বুঝতে পারি নাই তোমার গালে যে ওইভাবে চর মেরে দিব, প্লিজ আমাকে মাফ করে দাও। ঠিক আছে, আমি আপনাকে মাফ করে দিলাম। চলো তোমাকে নিয়ে গিয়ে বাহিরে ঘুরতে যাব, যেহেতু তুমি এখানে চলেই এসেছো, কয়েকদিন থাকো, পরে ঘুরোঘুরি করে না হয় চলে যাবে। আমি আজকে বাইরে যেতে পারবো না, কালকে না হয় যাব, আপনি চলে যান একা একা। রাত্রি আর আকাশকে জোর করলো না, সোজা চলে আসলো তার রুমে। রেডি হয়ে পার্কের দিকে রওনা দিল। এদিকে আকাশ বেশ কিছুক্ষণ পর বাইরে বের হয়ে আশেপাশে ঘোরাঘুরি করতে লাগলো। এমন সময় একটা সুন্দর পার্ক দেখতে পেল। আকাশ চলে আসলো সেইখানে। ভিতরে ঢুকতে যাবে এমন সময় দেখতে পেল টিকিট কেটে এরপরে ঢুকতে হয়। আকাশ 30 টাকা দিয়ে একটা টিকিট কিনে ভিতরে ঘোরাঘুরি করতে লাগলো। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আকাশ বসে আছে। অন্যদিকে রাত্রি বাড়িতে এসে দেখে আকাশ নেই। এটা দেখে তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, আকাশ কি চলে গেছে নাকি? সে যে ঘরে নেই। না, সে চলে যায় নাই, সে একটু বাইরে ঘোরাঘুরি করতে গেছে। তুমি চলে যাওয়ার পর সে বের হয়েছে। কোথায় গেছে এটা তো বলতে পারতেছি না, চলে আসবে কিছুক্ষণের মধ্যে। ও আচ্ছা। এই বলে রাত্রি চলে আসলো আবারও তার রুমে। টেবিলের উপরে থাকা ফোনটা হাতে নিয়ে আকাশকে ফোন দিতেই আকাশ ফোনটা রিসিভ করলো আর বলতে লাগলো, আকাশ, তুমি এখন কোথায় আছো? এটা একটা পার্কের ভিতরে বসে আছি। আকাশ রাত্রির সাথে ফোনে কথা বলতেছে। এমন সময় একটা মেয়ে এসে বলতে লাগলো, এই যে ভাইয়া, আমি কি আপনার পাশে বসতে পারি? আপনার সাথে কিছু জরুরি কথা ছিল। এই তোর পাশে কোনো মেয়ে, আর তুই এখন কোথায় আছিস? জায়গার নাম বল, আমি এখনই আসতেছি। আরে আপনার আসতে হবে না, আমি কিছুক্ষণের মধ্যে চলে আসব বাসায়, ফোন রাখেন এখন। এই বলে আকাশ ফোনটা কেটে দিয়ে মেয়েটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপু, আমার পাশে বসতে হবে না, আপনি দাঁড়িয়ে বলেন কি বলবেন। ভাইয়া, আপনার কি গার্লফ্রেন্ড আছে? যদি না থাকে তাহলে আপনি আমাকে আপনার গার্লফ্রেন্ড বানিয়ে নিতে পারেন। আমার এমন কি দেখেছেন যে আপনি বলতেছেন আমাকে আপনার বয়ফ্রেন্ড বানাবেন? আসলে ভাইয়া, আপনি দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর, এবং আপনার হাইট আমার খুব পছন্দ হয়েছে। এটার জন্য আমি আপনার গার্লফ্রেন্ড হতে চেয়েছি। সরি আপু, আমি আপনাকে আমার গার্লফ্রেন্ড বানাতে পারবো না। আমি এখানে ঘোরাঘুরি করার জন্য এসেছি আমার আঙ্কেলের বাসায়, আর আমি এখানে এসে রিলেশন করতে পারবো না। এই বলে আকাশ ওইখান থেকে উঠে বাড়ির দিকে রওনা দিল। হাঁটতে হাঁটতে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই রাত্রি এসে দরজাটা খুলে দিল। আকাশকে দেখে বলতে লাগলো, কিরে, আমি যে তোকে ওই সময় বললাম আমার সাথে ঘুরতে যাওয়ার জন্য, তুই আমার সাথে না গিয়ে একা একা গেলি কেন? তুই আশেপাশের জায়গা চিনিস নাকি যে একা একা হুট করে কোথাও চলে যাস? আমি হয়তো আশেপাশের জায়গা চিনি না, তবে লোকের কাছে জিজ্ঞেস করে করে আমি ঠিক পৌঁছে যেতে পারি। আর আপনার সাথে গেলে তো আপনি আপনার বান্ধবীদের সাথে আড্ডা দিবেন, আমাকে তো সময় দিবেন না, এটার জন্য আমি একা একা গেছি। খুব ভালো করেছিস। আর ওই মেয়েটা কি বলেছে তোকে? ওই মেয়েটা আর কি বলবে, ওই মেয়েটা বলেছে যে আমার সাথে রিলেশন করবে, তাই আমি ওই মেয়েটার সাথে রিলেশনে গেছি।
ও আচ্ছা, এইখানে আসতে না আসতে একটা মেয়ের সাথে রিলেশনে চলে গেলি। তোর রিলেশনে যাওয়াচ্ছি আমি। খুব বড় হয়ে গেছিস তাই না? এক ঘুষি দিলে নাক ফেটে রক্ত বের হবে, আর তুই বড় হয়ে গেছিস। এটা তো আমি নিজেও জানি, এক ঘুষি দিলে নাক ফেটে রক্ত বের হবে, আমাকে আর এসব শেখাতে হবে না। সরেন, আমি রুমে যাব। এই বলে আকাশ চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় আকাশ মনে মনে ভাবতে লাগলো, কি ব্যাপার, এই মেয়েটা হঠাৎ আমার উপরে এইভাবে রেগে গেল কেন? আমি তো মেয়েটাকে কোনো কিছুই বলি নাই। আকাশ এইসব ভাবতেছে। এমন সময় তার রুমের ভিতরে প্রবেশ করলো রাত্রির আম্মু, হাতে কিছু খাবার। এটা দেখে আকাশ বলতে লাগলো, আরে আন্টি, আপনি উপরে আসতে গেলেন কেন? আমাকে বললেই তো আমি নিচে চলে যাইতাম। তুমি আমার বাড়ির মেহমান, তোমার খেদমত করা আমার দায়িত্ব। তুমি বসে বসে খাও, আমি রাত্রিকে দিয়ে আরও কিছু খাবার পাঠাচ্ছি। আর কিছু পাঠাতে হবে না, এগুলো আগে খেয়ে শেষ করে নেই, এরপর না হয় ক্ষুধা লাগলে আমি বলবো। রাত্রির আম্মু চলে আসলো নিচে। এদিকে রাত্রি আকাশের রুমের ভিতর ঢুকে দেখে আকাশ খাবার খাচ্ছে আর ফোন টিপতেছে। রাত্রি যে তার রুমের ভিতর প্রবেশ করেছে এটা সে খেয়াল করে নাই। হঠাৎ রাত্রির আকাশের ফোনটা এক টান দিয়ে নিয়ে নিল। আকাশ সাথে সাথে সামনের দিকে তাকিয়ে দেখে আর রাত্রি দাঁড়িয়ে আছে। রাত্রিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, আপনি আমার ফোন টান দিয়ে নিয়েছেন কেন? আমি আপনার কি করেছি যে আপনি আমার ফোন এভাবে টান মেরে নিয়েছেন? তুই যতক্ষণ আমার কোনো কথা না শুনবি ততক্ষণ আমি তোর ফোন তোর কাছে দিব না। ঠিক আছে, আমার ফোন দিতে হবে না। আর আমি আপনার কি কথা শুনবো? আপনি আমার কে হন যে আপনার কথা শুনতে হবে? আমি তোর কে হই এটা না হয় পরে জানতে পারবি। এখন তুই তাড়াতাড়ি বল যে ওই মেয়েটার সাথে কি কি কথা বলেছিস। মেয়েটার সাথে কি সত্যি রিলেশনে গেছিস নাকি যাস নাই? হ্যাঁ, আমি ওই মেয়েটার সাথে রিলেশনে গেছি। মেয়েটা কিছুক্ষণ পর ফোন দিবে আমাকে। ওই দেখেন, কল দিয়ে দিছে। ফোন আমার হাতে দেন। রাত্রি ফোনটা আকাশের কাছে দিয়ে তার রুম থেকে চলে গেল। এদিকে আকাশ মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার, হঠাৎ এই মেয়ের কি হয়েছে? এই মেয়েটা এমন করতেছে কেন? কালকে তো এমন করে নাই, আজকে এমন করতেছে কেন? নিশ্চয়ই আমার উপরে ক্রাশ খেয়েছে, না হলে কি এমন করতো? আমি তো দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর, আর চয়েস তো এমনি হয়ে যাবে। এই সব কিছু আকাশ মনে মনে ভাবতেছে। এমন সময় আবারও তার রুমের ভিতরে প্রবেশ করলো রাত্রি। এবার আকাশ রাত্রিকে বলতে লাগলো, কি ব্যাপার, আপনি কি জেলাস ফিল করতেছেন নাকি আমি অন্য মেয়েদের সাথে রিলেশনে গেলে? নাকি আপনি আমার সাথে রিলেশনে যেতে চান? কোনটা? আমি তোর সাথে রিলেশনে যেতেও চাই না, আর অন্য মেয়েদের সাথে রিলেশন করতেও দিব না। তুই একটা খারাপ ছেলে। আমি চাই না তোর সাথে কোনো মেয়ের রিলেশনে গিয়ে ওই মেয়ের জীবন নষ্ট করে ফেলো। আমি আবার কি করলাম এমন যে আপনি আমাকে বলতেছেন আমি খারাপ? আপনি আমাকে খারাপ বলতেছেন? তুই একটা খারাপ মানে তুই একটা খারাপ। আমি আর কিচ্ছু বলতে পারবো না। তুই থাক এই রুমে, কোথাও বের হবি না। এই বলে রাত্রি বাহির থেকে দরজাটা লাগিয়ে দিয়ে চলে গেল তার রুমে। এদিকে আকাশ মিটমিট করে হাসতেছে আর মনে মনে বলতেছে, এই মেয়ে মনে হয় সত্যি আমাকে পছন্দ করে ফেলেছে একদিনে। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতে আকাশ খাবার টেবিলে বসে আছে। এমন সময় রাত্রি নিচ দিয়ে আকাশের পায়ে চিমটি দিতে লাগলো, কিন্তু আকাশের পায়ে চিমটি না লেগে তার আব্বুর পায়ে চিমটি লেগেছে। এটা দেখে রাত্রির আম্মু বলতে লাগলো, রাত্রি, খাবার টেবিলে বসে আসিস, চুপচাপ খাবার খাবি? শয়তানি করতেছিস কেন? তোর আব্বুকে বলবো নাকি? আমি আবার কি করলাম আম্মু? আমি তো কিছুই করলাম না। এখন আর তুমি বলতেছো শয়তানি না করে খাওয়ার জন্য? টেবিলের নিচে দিয়ে আমার পায়ে পা রেখে চিমটি কাটতেছিস কেন? রাত্রির আম্মুর মুখে এই কথা শুনে রাত্রির আব্বু এবং আকাশ চোখ বড় বড় করে রাত্রির দিকে তাকিয়ে রইল। এটা দেখে রাত্রি মাথা নিচু করে তাড়াতাড়ি খাওয়া শেষ করে চলে গেল তার রুমে। এদিকে রাত্রির আম্মু বেশ ভালোই বুঝতে পারছিল রাত্রি কার পায়ে চিমটি কাটতে গিয়েছিল। আকাশ খাওয়া দাওয়া শেষ করে তার রুমে এসে দেখে রাত্রি তার রুমে বসে আছে। এটা দেখে আকাশ বলতে লাগলো, কি ব্যাপার আপু, আপনি আমার রুমে কি করেন? আপনার তো থাকার কথা, আপনার রুমে আমার রুমে এসেছেন কেন? আমি যে তোর পায়ে চিমটি দেই নাই এইটা তুই আমাকে আগে বললে পারতি না? এই যে আমি লজ্জা পেয়েছি আম্মুর কাছে। আমি কি জানতাম নাকি আপনি আমার পায়ে চিমটি কাটবেন? জানলে তো আগেই বলতাম। যাক, ভালোই হয়েছে আপনি লজ্জা পেয়েছেন। আকাশের মুখে এই কথা শুনে রাত্রি আস্তে আস্তে আকাশের দিকে এগিয়ে আসতে লাগলো। হঠাৎ রাত্রির এই পরিবর্তন দেখে আকাশ কিছুটা অবাক হলো, কিন্তু কিছু বলল না। রাত্রি একেবারে আকাশের কাছে এসে বলতে লাগলো, আকাশ, তুই অন্য কোনো মেয়ের সাথে কথা বলবি না।
এবং কোথাও যাবিও না। ও যদি কোথাও যাস তাহলে তোর খবর আছে। আমি 100বার অন্য মেয়েদের সাথে কথা বলবো, তাতে আপনার কি? আমি তো আর আপনার সাথে রিলেশন করি না। যদি রিলেশন করতাম তাহলে তো আপনি বলতে পারতেন অন্য কোনো মেয়ের সাথে কথা বলবি না। আমি তোর সাথে রিলেশন করি নাই বলে কি হয়েছে? তুই কোনো মেয়ের সাথে কথা বলবি কেন? এখন তো কিছু করতে পারবো না, রাত হয়েছে, তুই ঘুমিয়ে পড়, এরপরে তোর ব্যবস্থা আমি করব। এই বলে রাত্রি চলে গেল তার রুমে। এইদিকে আকাশ বিছানায় শুয়ে কিছুক্ষণ ফোন টিপতেই চোখ দুইটা বন্ধ করে ঘুমের ভান করতে লাগলো। রাত 11টা। রাত্রি আস্তে আস্তে আকাশের রুমের ভিতর ঢুকে আকাশের সামনে সে দেখে আকাশ ঘুমিয়ে আছে। এটা দেখে রাত্রি আবারও প্রথম দিনের মতো লিপস্টিক এনে আকাশের ঠোঁটে মুখে বুকে লাগিয়ে দিতে লাগলো। এমন সময় ঘপ করে আকাশ রাত্রিকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ল। এটা দেখে রাত্রি বলতে লাগলো, এই কুত্তা, তুই ঘুমাস নাই? ছাড় আমাকে, ছাড় বলতেছি। আপনি প্রথম দিন ও আমার সাথে এই রকম করেছেন, কিন্তু কিছু বলি নাই। আজকে আমি আপনাকে ছাড়তেছি না, যতই জোরাজোরি করেন না কেন। তুই ছাড়বি না মানে আমাকে 100 বার ছাড়তে হবে? আমি কি তোর ঘরের বউ নাকি যে আমাকে এভাবে জড়িয়ে ধরে তুই শুয়ে থাকবি? বউ না তো কি হয়েছে? আপনি আমার সিনিয়র আপু, তো এটাই অনেক। এখন চুপচাপ শুয়ে থাকেন আর আমাকে ঘুমাতে দেন। ছাড়তে বলেছি তোকে, তাড়াতাড়ি ছাড় আমাকে। এত কথা বলতেছেন কেন? এখন কিন্তু আমি আপনার ঠোঁটে লিপ কিস করব যদি আর একটা কথা বলেন। এসব বলতেছে আকাশ রাত্রিকে। আকাশের কথা শুনে রাত্রি একদম চুপ হয়ে গেল। অন্যদিকে আকাশ আস্তে আস্তে রাত্রির বুকে ভালোভাবে মাথা গুঁজে দিয়ে ঘুমেতে সে পাড়ি জমালো। এদিকে রাত্রি আর কিছু বলতে পারল না। রাত প্রায় 3টা। রাত্রির চোখে এখনও ঘুম নেই। সে আকাশের দিকে এক নজরে তাকিয়ে আছে। তার চোখ দুইটা যেন আকাশের মধ্যে ডুবে যাইতেছে। কি ব্যাপার, তুই হঠাৎ এইরকম হচ্ছে কেন? আমি তো কখনো এইরকম ছিলাম না। আগে তো কখনো ছেলেদের স্পর্শ পেলে অনেক দূরে দূরে থাকতাম, কিন্তু আকাশ স্পর্শ করতেছে, আমি বারবার তার কাছেই ফিরে আসতেছি কেন? এসব কথা বারবার বলতেছে রাত্রি। হঠাৎ আকাশ রাত্রিকে ছেড়ে দিয়ে উল্টো পাশে ঘুরে ঘুমিয়ে গেল। রাত্রি আস্তে আস্তে করে আকাশের বিছানা থেকে উঠে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো তার। পরের দিন সকালে রাত্রি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। এসে দেখে আকাশ এবং তার আব্বু আম্মু বসে বসে কথা বলতেছে। এটা দেখে রাত্রিও তার আম্মুর পাশে বসে পড়ল। এমন সময় রাত্রির আব্বু বলতে লাগলো, রাত্রি, আমি তোর জন্য একটা ভালো ছেলে দেখেছি। ছেলেটা দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর এবং খুবই ভালো ছেলে। তার পরিবারও একটু বড়লোক আছে। তুই ভালোভাবে থাকতে পারবি। বাহ আঙ্কেল, আপনি তো খুব দারুণ একটা কথা বলেছেন। আপুকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন। আজকে কত বছর হলো একটা বিয়ে খেতে পারলাম না। আপুর বিয়েটা হয়তো খেতে পারবে এবার। আমার বিয়ে, তাও আবার তুই খাবি? তোকে খাওয়াচ্ছি আমি। তুই একবার রুমে আয়, এরপরে দেখ তোর কি অবস্থা করি। আর আব্বু, আমি এখন বিয়ে করতে পারবো না। আমার যখন সময় হবে তখন আমি বিয়ে করব। তোর তো কখনো সময় হয়ে ওঠে না। আর কত সময় নিবি বল? আমি আর তোকে সময় দিতে পারবো না। তুই বিয়ে করলে এখনই করতে হবে। আমি এখন বিয়ে করতে পারবো না মানে বিয়ে করতে পারবো না। আমাকে জোরাজোরি করো না আব্বু। জোরাজোরি করলে আমি কিন্তু পরে নিজের একটা ক্ষতি করে ফেলবো। থাক, তুই তোর নিজের ক্ষতি করার প্রয়োজন নেই। তুই যখন বলবি তখনই আমরা বিয়ে দিব। আর আকাশ, তুমি খাওয়া দাওয়া করে নাও। আমার সাথে আমার অফিস ঘুরে ঘুরে দেখবে। ঠিক আছে আঙ্কেল, চলেন তাহলে খাওয়া দাওয়া করে নেই, এরপর আমরা দুইজন না হয় অফিসে চলে যাব। আমিও যাব। রাত্রির আম্মু, তোমার মেয়েকে কি জেনে ধরেছে নাকি? তোমার মেয়ে হঠাৎ এইসব কি আচরণ করতেছে? দেখো, এত বেশি কথা বলো না। আমার মেয়ে যা বলতেছে তাই করো। সে যেহেতু বলেছে যাবে, তাহলে তাকে তোমাদের সাথে নিয়ে যাও। রাত্রির আব্বু আর কিছু বলতে পারলো না। সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে সব চলে আসলো অফিসে। রাত্রি আব্বু আকাশকে ঘুরে ঘুরে পুরো অফিসটা দেখাচ্ছে। এদিকে রাত্রি আকাশের পাশে পাশে পায়ে পা ফেলে হাঁটতেছে। এক পা সামনেও না, এক পা পিছনেও না। আকাশ যতটুকু পা এগিয়ে দিতেছে সেও ততটুকু পা এগিয়ে দিতেছে। আকাশ এই পুরো ব্যাপারটা খেয়াল করতেছে। পুরো অফিসটা দেখা শেষ হতেই আকাশ রাত্রির আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আঙ্কেল, পুরো অফিস তো ঘুরে ঘুরে দেখে ফেলেছি। এখন তাহলে আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। রাত্রি আপু না হয় এখানে থাকুক,
আপনার সাথে কাজ দেখুক। আমি কেন এখানে বসে থাকবো? তুই বাহিরে ঘুরে করলে আমিও বাহিরে ঘুরে করব। চল, আমি তোকে আজকে পুরো এলাকাটা ঘুরে দেখাবো, তাও আবার রিক্সা করে। রাত্রির আপু রাত্রির দিকে হাঁ করে তাকিয়ে আছে। 2-3 দিনের ভিতর এত পরিবর্তন চলে এসেছে তার মধ্যে, উনি ভাবতেও পারতেছেন না। আকাশ রাত্রির আপুর দিকে তাকিয়ে আছে। রাত্রি আপু কী বলবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর বলে উঠল, রাত্রি ছেলেটা যেহেতু আমাদের এখানে বেড়াতে এসেছে, তাহলে তাকে একা একা একটু ঘুরতে দে। তুই গিয়ে কি করবি? আকাশ একা একা ঘুরে এই শহরটা চিনে ফেলুক। আমি যখন একবার বলেছি সে আমার সাথে ঘুরোঘুরি করবে, তার মানে সে আমার সাথেই ঘুরোঘুরি করবে। একা একা ঘুরতে দিব না। যদি কেউ তাকে কিডন্যাপ করে নিয়ে যায় তখন তো তোমার সমস্যা হবে। আঙ্কেল, আমি বুঝতেই পারতেছি উনি আমার সাথে যাবে মানে যাবেই। থাক, আর কিছু বলার প্রয়োজন নেই ওনাকে, চলেন। রাত্রি আকাশকে নিয়ে চলে আসলো বাহিরে। একটা রিক্সা ডেকে রিক্সায় উঠে পড়লো দুজনে। পাশাপাশি বসে আছে আকাশ আর রাত্রি। এমন সময় রাত্রি হঠাৎ করে আকাশের হাত ধরে ফেল। এটা দেখে আকাশ চরম অবাক হয়ে গেল আর বলতে লাগলো, কি ব্যাপার, আপনি আমার হাত এইভাবে ধরেছেন কেন? আমার হাত ছেড়ে দেন, আমি হাতে ব্যথা পাইতেছি। ব্যথা পাইলে পাবি, সমস্যা নেই। তোর হাত না ধরে রাখলে তুই ওই পাশ দিয়ে পড়ে যাবি। আমি মনে হয় বাচ্চা শিশু, চাইলেই রিক্সা থেকে পড়ে যাব, ছাড়েন তো আমার হাত। এই বলে আকাশ রাত্রির হাত ছাড়িয়ে নিতে রাত্রি আকাশের ঘাড়ে টিপ দিয়ে বলতে লাগলো, বেশি কথা বলবি তো ঘাট ধরে গঙ্গা সাগরে নিয়ে চুবিয়ে আসবো। আমাকে চিনিস না তুই? আমি রাত্রি চৌধুরী। আকাশ রাত্রির এইরকম রাগ দেখে অবাক হয়ে তাকিয়ে রইল তার মুখের দিকে, কিন্তু কিছু বলতে পারল না। কি বলবে সে? তার যে বলার মতো কোনো কিছুই নেই। হঠাৎ একটা পার্কের সামনে সে রিক্সাটা থেমে গেল। দুজন রিক্সা থেকে নেমে রাত্রি রিক্সা ভাড়া দিয়ে আকাশের হাতে হাত রেখে চলে আসলো পার্কের ভিতরে। দুজন বসে আছে পাশাপাশি। এমন সময় রাত্রি বলতে লাগলো, তোর যদি আগে কোনো গার্লফ্রেন্ড থেকে থাকে তাহলে তাকে বলে দে তুই তার সাথে রিলেশন রাখতে পারবি না। জীবনে অন্য কেউ এসেছে। আকাশ ডান পাশে বাম পাশে পিছনে সামনে তাকিয়ে দেখে কেউ নেই। আকাশকে এইরকম করতে দেখে রাত্রি বলতে লাগলো, কিরে এইভাবে এরকম করতেছিস কেন? মীর কি বেরাম উঠেছে নাকি? যদি মীর কি বেরাম উঠে থাকে তাহলে বল, জুতো দিয়ে পিটিয়ে সব ছাড়িয়ে দেব। আমার এইসব আজাইরা অসুখ হয় না। আমি এইরকম করতেছি কারণ আপনি তো বলছেন আমার জীবনে অন্য কেউ এসেছে, কিন্তু আমি তো তাকে কোথাও খুঁজে পাইতেছি না, তাই তো এরকম করতেছি। ও আচ্ছা, তুই দেখতে পারছিস না তোর পাশে তোর জম বসে আছে, সে তোর জীবনে এসেছে। এটার জন্য বলেছি তুই যদি আগে কারোর সাথে রিলেশন না করে থাকিস তাহলে তাকে বলে দে, না হলে তার চুল একটাও মাথায় থাকবে না। আপনি তো ডাইনিদের মতো কথা বলতেছেন। আপনি কি ডাইনি নাকি যে আপনি ছেলেদের মাথার চুল উঠিয়ে খেয়ে ফেলেন? দেখ আকাশ, তোর কথা শুনে কিন্তু আমার অনেক রাগ উঠতেছে। এখন কিন্তু উঠে আসলে তোর মাথা চিবিয়ে খেয়ে ফেলবো। থাক, আমার মাথা চিবিয়ে খাওয়ার কোনো দরকার নেই। পরে আমি মরে গেলে আমার বউ কান্না করবে আমার জন্য। রাত্রি আর কিছু বলল না, চুপচাপ আকাশের পাশে বসে রইল। এভাবে অনেকক্ষণ চলে যাওয়ার পর আকাশ রাত্রিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাত্রি আপু, আপনি একটা বিয়ে করে ফেলেন, একটা দাওয়াত খাই। বিয়ে বাড়ির দাওয়াত খাইতে আমার অনেক ভালো লাগে। চল, আজকে তোকে আমি নিজের হাতে রান্না করে বিয়ে বাড়ির মতো দাওয়াত খাওয়াবো। এ বলে রাত্রি আকাশকে টানতে টানতে নিয়ে চলে আসলো রাস্তায়। একটা রিক্সা ডেকে দুজন রিক্সায় উঠে পড়লো। বেশ কিছুক্ষণ পর চলে আসলো বাসায়। কলিং বেল দিতে রাত্রির আম্মু সে দরজা খুলে দিল। দুজন বাড়ির ভিতরে ঢুকে রাত্রি আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, তুমি তোমার রুমে যাও। আম্মু ফ্রিজে মাছ মাংস যা কিছু আছে সব কিছু বের করো। আজকে আকাশকে বিয়ে বাড়ির মতো রান্না করে খাওয়াবো আমি আর তুমি। তার নাকি অনেক ইচ্ছা বিয়ে বাড়ির মতো খাবার খাওয়ার। আকাশ, তুমি তোমার রুমে যাও। আকাশ চুপচাপ চলে আসলো তার রুমে। এদিকে রাত্রি এবং তার আম্মু চলে আসলো রান্নাঘরে। ফ্রিজ থেকে সকল কিছু বের করে পানিতে দিয়ে দিল। পোলাও এবং অন্যান্য যা কিছু আছে সব কিছু রান্না করতে লাগলো। এদিকে রাত্রি পাতিলে দুধ ঢালছিল প্যাকেট থেকে। এমন সময় তার আম্মু বলতে লাগলো, কিরে রাত্রি, তুই এই 2-3 দিনের মধ্যে এত পরিবর্তন হয়ে গেলি কি করে? তুই কি আকাশকে ভালোবেসে ফেলেছিস নাকি? রাত্রি তার আম্মুর মুখে এ কথা শুনে দুধ না ঢেলে তার আম্মুর মুখের দিকে তাকিয়ে রইল। তার আম্মুর বুঝতে আর বাকি রইল না, তাই রাত্রির আম্মু চুপ হয়ে তার মেয়ের সাথে রান্না করতে লাগলো। রান্না প্রায় শেষের দিকে। এমন সময় রাত্রি বলতে লাগলো, তোমাদের তো আকাশকে পছন্দ, তাই তো আমি আকাশকে পছন্দ করেছি।
এখন যদি বলো আকাশকে পছন্দ হয় নাই, তাহলে আমি আর কিচ্ছু করতে পারবো না। আমার শেষ কথা, আমি আকাশকে পছন্দ করেছি, মানে আকাশকেই বিয়ে করব, অন্য কাউকে না। আচ্ছা, তোর যেটা ভালো লাগে সেটাই কর। তবে আর একটা কথা, আকাশকে বিয়ে করলে কিন্তু তোর সতীনের সাথে ঝগড়া লাগিস না। রাত্রি আম্মু রাত্রিকে একটু পরীক্ষা করার জন্য এই কথাটা বলেছে। এদিকে রাত্রি অবাক হয়ে আম্মুর মুখের দিকে তাকিয়ে রইল আর বলতে লাগলো, আম্মু তুমি এটা কি বললে? সতীন মানে বুঝলাম না। আকাশের কি আগে বিয়ে হয়েছে নাকি? হ্যাঁ, আকাশের তো আগে আরও 2টা বিয়ে হয়েছে, তার বাড়িতে 2টা বউ আছে। এখন যদি তোর থাকতে কোনো আপত্তি না থাকে তাহলে আমরা বিয়ে দিতে পারবো। আর যদি রাত্রি আম্মু আর কিছু বলতে যাবে এমন সময় রাত্রি দুধের পাতিলটা ঠাস করে নিচে ফেলে দিল আর রেগে মুখ লাল করে দৌড়ে চলে আসলো আকাশের রুমে। এসে দেখে আকাশ কার সাথে যেন কথা বলতেছে। এটা দেখে রাত্রি এক লাফে বিছানায় উঠে আকাশের চুল ধরে টানতে টানতে ছিটতে লাগলো আর বলতে লাগলো, তোর কত বড় সাহস! তুই আগে 2টা বিয়ে করেছিস, এরপরও আমার সাথে রিলেশন করার চেষ্টা করতেছিস? এইসব বলতেছে রাত্রি আর আকাশের চুল ধরে টেনে টেনে ছিটতেছে। এদিকে আকাশ কান্না করতেছে, এমনভাবে তার চুলগুলো ধরেছে সে ছাড়াতে পারছে না। এমন সময় রাত্রির আম্মু আকাশের রুমে এসে এই অবস্থা দেখে তাড়াতাড়ি করে রাত্রিকে ছাড়িয়ে বলতে লাগলো, এই রাত্রি, তোর কি একটু আক্কেল জ্ঞান নাই? ছেলেটার দিকে তাকিয়ে তুই কি বুঝতে পারছিস না ছেলেটার যে এখনো বিয়েই হয় নাই? আমি তো তোকে একটু পরীক্ষা করলাম তুই কি করিস, কিন্তু তুই যে এরকম করবি আগে জানতাম না। আকাশের সাথে তোর বিয়ে দেবো না। যদি বিয়ে দেই তাহলে আকাশের জীবন তুই একেবারে নরক বানিয়ে দিবি। আন্টি, আমি আজকেই বাড়ি থেকে চলে যাব। এই বাড়িতে থাকলে আমার জীবন নরক না, আমি লাশে পরিণত হব একদিনের ভিতর। তুই এই রুম থেকে বের হয়ে দেখ একবার, হাত পা ভেঙে এই রুমের ভেতরে রেখে দেব। আমার রাগ সম্পর্কে তুই কিছুই জানিস না। আমি কি করতে পারি কি পারি না তুই ভাবতেও পারবি না। আম্মু চলো গিয়ে রান্না করি। আর তুই এই রুম থেকে বের হতে পারবি না, মানে বের হতে পারবি না। এই বলে রাত্রি তার আম্মুকে নিয়ে ওইখান থেকে চলে আসলো। নিচে রান্না করতেছে এমন সময় রাত্রি বলে উঠল, আম্মু তুমি রান্না করো, আমি আকাশের কাছ থেকে মাফ চেয়ে আসতেছি। এই বলে রাত্রি চলে আসলো আকাশের রুমে। এসে দেখে আকাশ শুয়ে আছে, তার মাথার চুল ধরে হালকাভাবে টানতেছে। রাত্রি আস্তে আস্তে করে আকাশের পাশে এসে বসে তার চুলগুলো টানতে লাগলো আর বলতে লাগলো, সরি আকাশ, আমি বুঝতে পারি নাই আম্মু যে আমার সাথে মজা করবে। আমি আর তোমার সাথে খারাপ ব্যবহার করব না, প্লিজ আমাকে মাফ করে দাও। এখান থেকে জানতো না গেলে কিন্তু আমি এখনই এই বাড়ি থেকে চলে যাব। আচ্ছা আমি চলে যেতেছি, তবুও প্লিজ আমার উপরে রাগ করে থেকো না। আসো, তোমার একটা মিষ্টি খাইয়ে দেই। এই বলে রাত্রি আকাশের ঠোঁটের সাথে তার ঠোঁট একত্রিত করে দিল। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর রাত্রি আকাশকে ছেড়ে দিয়ে আকাশের গালে মুখে কপালে আবারও কয়েকটা চুমু দিয়ে চলে গেল। এদিকে আকাশ মনে মনে বলতে লাগলো, আমাকে মেরে ফেলে এখন আদর করে চলে যাইতেছে বজ্জাত মেয়ে, তোর কপালে আমি জুটবো না, মনে রাখিস। এই বলে আকাশ চলে আসলো ওয়াশরুমে। আয়নার সামনে দাঁড়াতেই আকাশ দেখতে পেল তার ঠোঁটে লিপস্টিকের দাগ লেগে আছে এবং কপালে গালে সব জায়গায় লিপস্টিকের দাগ লেগে আছে। এটা দেখে আকাশ বলতে লাগলো, মেয়েটা যত বেশি রাগী তত বেশি রোমান্টিক। একবার কাছে আসুক, এরপর আমি বোঝাবো আমি কতটা রাগী। এই বলে আকাশ চলে আসলো ওয়াশরুম থেকে। বাইরে এসে দেখে আর রাত্রি আম্মু বসে আছে বিছানায়। আকাশকে দেখে বলতে লাগলো, সরি আকাশ, আমি আমার মেয়ের হয়ে মাপ চাইতেছি। আসলে আমি বুঝতে পারি নাই রাত্রি যে এই রকম করবে। তুমি নিচে আসো, রান্না শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া করবে। এই বলে রাত্রির আম্মু চলে গেল নিচে। এদিকে আকাশ বেশ কিছুক্ষণ পর তার রুমে বসে থেকে নিচে এসে খাবার টেবিলে বসে পড়ল। রাত্রি নিজের হাতে আকাশকে খাবার রেডি করে দিতেছে। এদিকে আকাশ খাওয়া দাওয়া করে সোফায় বসে আছে। রাত্রি খাবার খাইতেছে এমন সময় আকাশের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার আম্মু কল দিয়েছে। কলটা রিসিভ করতে ও পাশ থেকে তার আম্মু বলতে লাগলো, কিরে আকাশ, তোর আঙ্কেলের বাসায় গিয়ে আমাদেরকে ভুলে গেলি নাকি? একবারও ফোন দিলি না আমাকে? না আম্মু, তোমাদেরকে ভুলবো কিভাবে? রাইসা কোথায়? রাইসার পরীক্ষা শেষ হয়েছে নাকি? হ্যাঁ, ওর পরীক্ষা শেষ হয়ে যাবে কালকে। পরীক্ষা শেষ হয়ে গেলে পরের দিন চলে যাবে। আচ্ছা, তাকে পাঠিয়ে দিও। আকাশ তার আম্মুর সাথে আরও কিছুক্ষণ কথা বলে কলটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর আকাশ চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে আছে এমন সময় তার ফোনটা আবারও বেজে উঠল। তাকিয়ে দেখে তার বন্ধু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে বলতে লাগলো, কী রে শালা, তুই কবে আসবি?
তোর জন্য অপেক্ষা করতে করতে আমরা প্রায় আধমরা হয়ে গেছি। তাড়াতাড়ি আয়। আমার আসতে দেরি হবে রে, আরও 10 থেকে 15 দিন এইখানে থাকবো, এরপরে আসবো। শালা, তুই কোনোদিন আমাদেরকে ছেড়ে কোথাও একদিনও থাকিস না, আর এখন 20 থেকে 25 দিন তোর আঙ্কেলের পাশে থাকবে। বাহ, খুব ভালো। আঙ্কেলের মেয়ে পাইছিস, এটার জন্য তো ওইখানে থাকবে। থাক থাক, আমাদেরকে আর মনে করতে হবে না। এই বলে মনির কলটা কেটে দিল। এদিকে আকাশ আর কল দিল না মনিরকে। বেশ কিছুক্ষণ পর আকাশের রুমের ভিতর প্রবেশ করলো রাত্রি আর বলতে লাগলো, কি করো আকাশ? আর আমার রান্না করা খাবার কেমন হয়েছে কিছু বললে না তো তুমি? একদম বাজে হয়েছে। একটা খাবারের লবণ বেশি হয়েছে, একটা খাবারের লবণ কম হয়েছে। আমার তো বমি আসছিল, মন চাইছিল না খাবার খাওয়ার জন্য, তবুও সবার সাথে খেয়ে নিলাম। এই বলে আকাশ রাত্রির দিকে তাকাতে দেখতে পেল রাত্রি চোখ লাল করে আকাশের দিকে তাকিয়ে আছে। এটা দেখে আকাশ কিছুটা ভয় পেয়ে বলতে লাগলো, আরে আমি তো মজা করছিলাম, খাবারগুলো অনেক মজা হয়েছে। আমার তো আরও খেতে মন চাইছিল, কিন্তু পেটে জায়গা নেই, এটার জন্য খেতে পারলাম না। আকাশের কথা শুনে এখনও রাত্রি চোখ লাল করে তাকিয়ে আছে, কিন্তু কোনো কিছু বলতেছে না। হঠাৎ করে রাত্রি আকাশের শার্টের কলার টেনে ধরে বলতে লাগলো, আমার সাথে মজা? আমি সব মজা বুঝি না। তুই যখন বলেছিস আমার রান্না করা খাবার খারাপ হয়েছে, তার মানে খারাপ হয়েছে। চল এখন তোকে রান্নাঘরে বসিয়ে তারপর আমি রান্না করব। এ বলে রাত্রি আকাশকে টানতে টানতে নিয়ে চলে আসলো নিচে। আকাশকে এইভাবে টানতে টানতে নিচে আনতে দেখে রাত্রি আম্মু বলতে লাগলো, কী রে রাত্রি, কি হয়েছে? তুই এইভাবে আকাশকে টানতে টানতে নিয়ে এসেছিস কেন? আকাশ, তুমি রাত্রিকে কি করেছো যে রাত্রি এইভাবে তোমাকে টানতে টানতে নিয়ে এসেছে? আন্টি, আমি শুধু মজা করে বলছিলাম যে ওর খাবারের মধ্যে একটু লবণ বেশি হয়েছে, একটু লবণ কম হয়েছে। এটা শুনে সে এর আগে আমাকে টানতে টানতে নিচে নিয়ে এসেছে আর বলতেছে যে আমাকে নাকি রান্নাঘরে বসিয়ে রেখে তারপরে আবার রান্না করবে। ছেলেটা মজা করে তোকে এইসব বলেছে, তুই ছেলেটাকে এরকম করতেছিস কেন? ছেড়ে দে। না আম্মু, ছাড়বো না। সে যেহেতু বলেছে আমার রান্না খারাপ হয়েছে, তার মানে আমার রান্না খারাপ হয়েছে। আমি তাকে রান্না করে এখন নিজের হাতে খাওয়াবো। আচ্ছা, যেহেতু আমাকে রান্না করে নিজের হাতে খাওয়াবেন, আমি যেটা বলি রান্না করতে ওইটা রান্না করতে পারবেন। যদি রান্না খারাপ হয় তাহলে আমি আজকে রাতে ট্রেনে আমি আমার বাড়িতে চলে যাব। রাত্রি কিছুক্ষণ চুপ করে কি যেন ভেবে তারপর বলতে লাগলো, ঠিক আছে, কি রান্না করতে হবে ওইটা বল, আমি রান্না করে খাওয়াবো তোকে। আর যদি রান্না ভালো হয় তাহলে আমি তোকে যেটা বলবো সেটাই করতে হবে। হ্যাঁ পারবো, আমাকে চিং চিং পংক রান্না করে দেন। যদি রান্না করতে পারেন, খাওয়ার পর যদি মজা লাগে, এরপর আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি। পারবি তো? এটা আবার কি খাবার? আচ্ছা, তুই আম্মুর সাথে বসে থাক, এখান থেকে নড়াচড়া করবি না। আমি 10 মিনিটের মধ্যে তোকে এই রান্না করে খাওয়াচ্ছি। আকাশ রাত্রি আম্মুর সাথে বসে বসে টিভি দেখতে লাগলো। এমন সময় রাত্রির আম্মু বলতে লাগলো, আকাশ, আমার মেয়েটা দিন দিন অনেক রাগী হয়ে যাইতেছে। কি করলে ওর রাগ কমে যাবে? তুমি একটু আইডিয়া দাও, আমি দেখি ওর রাগ কমাতে পারি কি না। সামনে তো আবার ওর বিয়ে দিতে হবে, বয়স তো হয়ে গেছে। এক কাজ করেন, আপনার মেয়েকে ফ্রিজের ভিতর ভরে রেখে দেন, দেখবেন একবারে ঠান্ডা হয়ে রাগ সব চলে যাবে। তাহলে চলো এটাই করি, দুজন মিলে তাকে ফ্রিজের ভিতর ভরে রাখি। এই বলে রাত্রি আম্মু আর আকাশ চলে আসলো রান্নাঘরে। দুজনকে দেখে রাত্রি বলতে লাগলো, কি ব্যাপার, দুইজন এখানে এসেছো কেন? আমার রান্না দেখার জন্য এসেছো নাকি? না, আপনার রান্না দেখার জন্য আসি নাই, আপনার রাগ কমানোর জন্য এসেছি। আন্টি, তাড়াতাড়ি ধরেন ওর হাত, আমি ফ্রিজের সব কিছু খুলতেছি। তবে রে, আমাকে ঠান্ডা করবি? আমাকে ঠান্ডা করাচ্ছি, দাঁড়া, আগে রান্নাটা শেষ করি, তারপর আমাকে ঠান্ডা করিস তুই। আকাশ যেই রাত্রিকে ধরতে যাবে এমন সময় রাত্রি আকাশকে গরম খুন্তি দেখিয়ে বলতে লাগলো, আমার শরীরে স্পর্শ করলে সেটা দেখেছিস? এটা দিয়ে তোর পিঠের চামড়া তুলে ফেলবো, এই বলে দিলাম। এই বলে রাত্রি আকাশকে রান্নাঘর থেকে বের করে দিল। বেশ কিছুক্ষণ পর রান্না শেষ করে আকাশের জন্য একটা প্লেটে খাবার নিয়ে চলে আসলো সোফায়। আকাশের সামনে বসে খাবার আকাশে মুখের সামনে ধরতেই আকাশ বলতে লাগলো, কিরে ভাই, আপনি আমার মুখের সামনে খাবার ধরছেন কেন? আমাকে খাইয়ে দিবেন নাকি আপনি? হ্যাঁ, তোকে খাইয়ে দিব, তাড়াতাড়ি খাবার খা। তাই বলে রাত্রি আকাশের মুখের ভিতরে বারবার খাবার দিতেছে। এদিকে আকাশ মুখের ভিতরে খাবার নাড়তে পারতেছে না। এটা দেখে রাত্রির আম্মু বলতে লাগলো,
রাত্রি, ছেলেটা কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করে তারপর রুমে গেছে। এখন যদি তুই ওর মুখে ঠেসে ঠেসে খাবার ঢুকিয়ে দিস তাহলে ছেলেটা তো খাবার খেতে পারবে না। আর এমনিতেও আকাশের পেট ভরা মনে হয়। কিরে, খাবার কেমন হয়েছে? ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? হ্যাঁ, খাবার অনেক মজা হয়েছে। আমি আর এখন খেতে পারবো না, আমার পেট ফুলে গেছে খাইতে খাইতে। এখন যদি আমি খাবার খাই তাহলে আমি মরে যাব মনে হয়। আচ্ছা, খাবার যেহেতু ভালো হয়েছে তোর আর খাবার খেতে হবে না। আমি হাত ধুয়ে আসতেছি, এরপরে কি কি করতে হবে আমি বলতেছি। যেটা যেটা বলবো সেটা সেটা করবি তুই। ঠিক আছে, যান তাহলে আপনি। রাত্রি হাত ধুয়ে চলে আসলো আকাশের কাছে। আকাশের পাশে বসে বলতে লাগলো, তোর আম্মু আব্বু এবং তোর বোনকে ফোন করে বল কালকে সকালের মধ্যে আমাদের বাসায় উপস্থিত থাকার জন্য। ওরা এখন এখানে এসে কি করবে? ওদের আসতে হবে না, আমি কালকে সকালে না হয় চলে যাব বাসায়। বেশি কথা বলবি না, যেটা বলেছিস সেটা কর। রাত্রি, কি হচ্ছে এসব? ছেলেটাকে মারলি কেন? ছেলেটা আমাদের বাসায় বেড়াতে এসেছে আর এই ছেলেটাকে এইভাবে মারতেছিস? আমার কথা না শুনলে আমি এভাবেই মারবো আকাশ। 2 মিনিট সময় দিলাম, তোর আব্বু আম্মুকে ফোন দিয়ে বল কালকে সকালে যাতে আমাদের এই বাসায় তাদেরকে দেখতে পাই। ওরা এখানে এসে কি করবে? ওরা এখানে এসে কি করবে এটা না হয় তুই কালকেই জানতে পারবি। তুই তাড়াতাড়ি ফোন দিয়ে বল তাদেরকে আসার জন্য। আম্মু, তুমি আব্বুকে ফোন দিয়ে বলো কালকে সকালে যাতে ওনাকে বাসায় দেখি। তুই কি করতেছিস? আমি কিছুই বুঝতেছি না। এখন যদি আমি তোর আব্বুকে ফোন দেই তাহলে তোর আব্বু আমাকে বকা দিবে। আমাকে বলে গেছে যাতে ফোন না দিয়ে বিরক্ত না করি, উনি ওইখানে কাজ করবে। আচ্ছা, তোমার ফোন দিতে হবে না, আমি নিজে ফোন দিয়ে আব্বুকে নিয়ে আসব কালকে। এই বলে রাত্রি আকাশকে ধরে টানতে টানতে নিয়ে আবার চলে আসলো আকাশের রুমে। আকাশকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে আসলো দরজা লাগানোর জন্য। দরজা লাগিয়ে আকাশের বিছানায় এসে বসে ফোন দিল তার আব্বুকে। বেশ কিছুক্ষণ পর তার আব্বু ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে তার আব্বু বলতে লাগলো, কি ব্যাপার মামুনি, তুমি হঠাৎ এই সময় কল দিয়েছো? তোমার কিছু লাগবে নাকি? না, আমার কিচ্ছু লাগবে না। তুমি কালকে সকালে বাসায় থাকবে, আমি যাতে ঘুম থেকে উঠে তোমাকে বাসায় দেখতে পাই। আকাশের আব্বু আম্মু আসতেছে। হঠাৎ কি হয়েছে মামুনি, তুমি এইভাবে কথা বলতেছো কেন? তুমি আসবে নাকি আসবে না সেটা বলো, না আসলে আমি পরেরটা পরে ব্যবস্থা করতেছি। রাত্রি কলটা কেটে দিল। এদিকে আকাশ তার আব্বু আম্মু এবং তার বোনকে ফোন দিয়ে বলে দিল কালকে সকালে যাতে রাত্রিদের বাসায় চলে আসে। আকাশ চুপচাপ খাটের সাথে হেলান দিয়ে বসে আছে। এটা দেখে রাত্রি বলতে লাগলো, কিরে, চুপচাপ খাটের সাথে হেলান দিয়ে বসে আছিস কেন? কিছু বলতেছিস না কেন? আমার অনেক ঘুমে ধরেছে, আমি এখন ঘুমাবো। প্লিজ আমাকে একটু ঘুমাতে দেন, আর আপনি আপনার রুমে যান। আমি আজকে তোর রুমে ঘুমাবো, তুই ঘুমা এখন। আকাশ একটা কোলবালিশ নিয়ে শুয়ে পড়ল। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই তার। রাত 11:30 রাত্রি আকাশের মুখের কাছে এসে দেখে আকাশ ঘুমিয়ে গেছে নাকি ঘুমায় নাই। আকাশ ঘুমিয়ে গেছে এটা দেখে রাত্রি আকাশকে তার দিকে ঘুরিয়ে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। কখন যে রাত্রি ঘুমিয়ে গেছে খেয়াল নেই। পরের দিন সকালে রাত্রি ঘুম থেকে উঠে আকাশকে বিছানায় দেখতে পেল না। তাড়াতাড়ি করে বেলকুনিতে এসে দেখে আকাশ নিচে তার আব্বু আম্মু এবং বোনের সাথে বসে গল্প করতেছে। এটা দেখে রাত্রি রুমে এসে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। সবাই একসাথে বসে আছে। এমন সময় রাত্রির আব্বু বলতে লাগলো, রাত্রি, তুমি সবাইকে এখানে একসাথে করেছো কেন? তুমি কিছু বলবে নাকি? হ্যাঁ, আমি তোমাদেরকে কিছু বলতে চাই। আমি আজকে রাতে আকাশকে বিয়ে করব। তোমরা আমার সাথে আকাশের বিয়েতে সকল কিছুর আয়োজন করো। না, আমি বিয়ে করব না আপনার মতো ডাইনিকে। আপনি আমার কাছে আসবেন না। আপনার মতো ডাইনির সাথে আমি সংসার করব না। ঠিক আছে, তোর সংসার করতে হবে না। এ বলে রাত্রি টেবিলের উপর থেকে ছুরি টানি যে আকাশের গলায় ধরতে যাবে। এমন সময় আকাশ বলতে লাগলো, আমি বিয়ে করতে রাজি আছি, প্লিজ আমাকে কিছু করবেন না। আব্বু, আঙ্কেল, আপনারা বিয়ের আয়োজন করেন। এই তো ভালো ছেলের মতো কথা। আব্বু আম্মু আঙ্কেল আপনারা বিয়ের আয়োজন করেন, আমি আকাশকে নিয়ে রুমে যেতেছি। এই বলে রাত্রি আকাশকে নিয়ে চলে আসলো রুমে। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাত 9টা। আকাশ আর রাত্রি নিচে এসে দেখে কাজী চলে এসেছে। রাত্রি এবং আকাশের বিয়েটা পড়িয়ে দিয়ে কাজী সাহেব চলে গেল। রাতে খাওয়া দাওয়া শেষ করে বসে আছে। এমন সময় রাত্রি বলতে লাগলো, আম্মু আব্বু আমি আকাশকে নিয়ে রুমে যেতেছি, রাত অনেক হয়ে গেছে। আকাশ চলো, তোমাকে নিয়ে রুমে যাব। এদিকে আকাশ তার বোন আব্বু আম্মু এবং সবার দিকে তাকিয়ে চলে গেল রাত্রির সাথে রুমে।
রাত্রি দরজাটা লাগিয়ে দিয়ে চলে আসলো আকাশের কাছে। আকাশকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলতে লাগলো, জানেমান, তোমার সাথে তোমার বিয়ে হয়ে গেছে। এখন আমি তোমাকে যা ইচ্ছে তাই করতে পারি, আর তুমিও আমাকে যা ইচ্ছে তাই করতে পারো। আপনাকে আমার কিছু করার প্রয়োজন নেই। আপনি যা করার আমাকে করতে পারেন। আমি একা করলে হবে না তো জানেমান, সাথে তোমাকেও করতে হবে। তুমি যদি না করো তাহলে তো আমাদের বেবি হবে না। এই বলে রাত্রি আকাশকে জড়িয়ে ধরে তার ঠোঁটের সাথে ঠোঁট একত্রিত করে দিল। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর আকাশও রাত্রির সাথে রেসপন্স করতে লাগলো। এইভাবে 20 মিনিট করার পর রাত্রি আকাশকে ছেড়ে দিয়ে বসে পড়ল। এটা দেখে আকাশ রাত্রিকে আবার বিছানায় শুয়ে দিয়ে আস্তে আস্তে তার জামা কাপড় খুলতে লাগলো। আকাশ রাত্রির দিকে হাঁ করে তাকিয়ে আছে, কী বলবে বুঝে উঠতে পারছে না। আকাশকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে রাত্রি বলতে লাগলো, এভাবে তাকিয়ে কি দেখতেছো? আদর করতে মন চাইলে আদর